আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমন আসিফ এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। মানব পাচারের দায়ে কুয়েতে আটক লক্ষ্মীপুরের এমপি পাপুলের ৪ বছরের কারাদণ্ড, ৩ কোটি টাকা জরিমানা। রাজধানীর ৫টি হাসপাতালে করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ, প্রতিমন্ত্রী সচিব, স্বাস্থ্যকর্মী সহ ৫৪১ জনকে টিকা। চট্টগ্রামেও প্রহসনের ভোট দাবি করে ইসির পদত্যাগ চান ফখরুল। ধানের শীষে ভোটারের আস্থা নেই বলছেন কাদের। মানব পাচারের দায়ে কুয়েতে আটক বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। একই সঙ্গে তাকে ৫৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে। তিনি লক্ষ্মীপুর ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য। পাপুলের প্রধান সহযোগী দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা মাজেন আল জাররাহকেও একই দণ্ড দেয়া হয়েছে। পাচারের শিকার ৫ বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানব পাচার, অর্থ পাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছিল কুয়েতের প্রসিকিউশন। এদিকে পাপুল কুয়েতে গ্রেপ্তার হওয়ার পর গত ১১ নভেম্বর তার এবং তার স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম, শ্যালিকা ও মেয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুদক। এছাড়াও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করে সিআইডি। পাপুলের এই সাজার বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিসা দৌলা। নাফিসা, বাংলাদেশে এই প্রথম কোনো সংসদ সদস্য দেশের বাইরে কোনো আদালতে দণ্ডিত হলেন। এখন তার পরবর্তী প্রক্রিয়া কি? আপনি এখনো পর্যন্ত সংসদ সচিবালয় বা কোনো জায়গায় কি কথা বলতে পেরেছেন কিনা? তার সংসদ সদস্যপদ থাকবে কিনা? অনিমেষ, আপনাকে আগে একটু প্রেক্ষাপটটা জানিয়ে রাখি যে গত বছরের ৬ জুন মানব পাচার এবং অবৈধভাবে শ্রম পাচারের জন্য কাজী শহীদুল ইসলাম পাপুলকে কুয়েতে আটক করা হয় এবং সেখানে কিন্তু অভিযোগ এসেছে যে তিনি ১,৪০০ কোটি টাকা তিনি হাতিয়ে নিয়েছেন অবৈধভাবে ২০০ শ্রমিক কুয়েতে পাচার করে। এবং তারপরে কিন্তু আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে যখনই কথা বলেছি তখনই কিন্তু তিনি আমাদের আপডেট জানিয়েছে যে কুয়েত সরকারের সাথে তারা যোগাযোগ করার পরেও কিন্তু কুয়েত সরকারের পক্ষ থেকে কাজী শহীদুল ইসলাম পাপুলকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা এবং তদন্ত হচ্ছে। সেটির কিন্তু আনুষ্ঠানিক কোনো তথ্য বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হয়নি এবং কুয়েতে যিনি রাষ্ট্রদূত আছেন তিনি মারফত বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তার ব্যাপারে তথ্য জানেন এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বারবার বলছিলেন যে তারা আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানেন না, তারা যতটুকু জেনেছেন ততটুকুই কিন্তু গণমাধ্যমের মারফতেই তারা জেনেছেন। সংসদ সচিবালয়ে আমরা কথা বলেছিলাম, সংসদ সচিবালয়ের চিফ হুইপ আমাদের জানিয়েছেন যে এই মুহূর্তে আপনি জানেন সংবিধানের ৬৬ অনুচ্ছেদে কিন্তু স্পষ্টভাবেই বলা আছে কোন ব্যক্তি সংসদ সদস্য থাকার যোগ্য এবং যোগ্য নয়। সেই অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধে ২ বছরের বেশি কারাদণ্ড পেলে তার সদস্যপদ থাকবে না এবং একইভাবে কিন্তু তিনি কারাদণ্ড থেকে মুক্ত হবার পরে ৫ বছর তিনি কোনো সংসদ সদস্য পদের জন্য নির্বাচন করতে পারবে না। সেই যদি আমরা বাংলাদেশের সংবিধানের ৬৬ অনুচ্ছেদ দেখি নিঃসন্দেহে সেখানে কিন্তু স্পষ্টভাবেই বলা আছে এবং সেটি অনুসরণ করলে তার সদস্যপদ খারিজ হয়ে যাওয়ার একটি সম্ভাবনা আছে। এবং যে বিষয়টি আছে এই যে কারাদণ্ড দেয়া হলো বা যে রায়ের কপিটি আছে সেটি কিন্তু স্পিকারের কাছে সরাসরি পৌঁছাতে হবে এবং তারপরেই কিন্তু তার সদস্য পদের ব্যাপারে একটা সিদ্ধান্ত আসবে। তার আগে যদি তার এই সদস্য পদ নিয়ে কোনো ধরনের বিতর্ক তৈরি হয় সেই সিদ্ধান্ত কিন্তু নির্বাচন কমিশনের কাছে চলে যাবে। অনিমেষ, নাফিসাতুল্লাহ, পাপুলের এই যে বিষয়টি হলো, এটি হচ্ছে বাংলাদেশের যিনি আইন প্রণেতা তিনি তার স্ত্রী দুজনই কিন্তু এই মামলায় বিভিন্নভাবে দেখেছি আমরা দুদক তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং একজন আইন প্রণেতার বিরুদ্ধে এরকম অভিযোগ যখন হয় তখন সেটির প্রতিক্রিয়া কি পেয়েছেন আপনি?
সেটি একটি যেটি আছে, আপনি জানেন লক্ষ্মীপুর ২ আসন থেকে তিনি একাদশ সংসদে তিনি নির্বাচিত হয়ে জয়ী হয়েছেন এবং লক্ষ্মীপুর ২ আসনটি কিন্তু মহাজোটের একটি নির্বাচিত আসন এবং সেখানে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আমরা দেখেছি যে একটি অভিযোগ এসেছে কাজী শহীদুল ইসলাম পাপুল জাতীয় পার্টির যিনি প্রার্থী আছেন তার সাথে নেগোসিয়েশন করে তিনি স্বতন্ত্র হিসেবে লড়াই করে জয়ী হয়ে এসেছেন এবং তার যে স্ত্রী আছেন তিনি কিন্তু সংরক্ষিত সংসদ সদস্য হিসেবে আছেন, আপাতত বহাল আছেন এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে তিনি সংসদে আসেননি। তো এবং সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটি বলছিলাম এবং সংসদ সচিবালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দুই পক্ষই কিন্তু আমাদের বলেছেন যে সরকারিভাবে বা আনুষ্ঠানিকভাবে তাদের কাছে কোনো ধরনের নথি আসেনি। আপনি জানেন যে তিনি গত বছরের জুনে ৬ জুন গ্রেফতার হয়েছে, সেখান থেকে ১ বছর প্রায় হতে যাচ্ছে। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে কুয়েতের পক্ষ থেকে কোনো ধরনের চিঠি পাননি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে, তার কোনো উত্তর আসেনি। একই সাথে সংসদ স্পিকারের সাথে কথা বলা হয়েছে, তিনিও জানিয়েছেন যে তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের তথ্য জানেন না যে কাজী শহীদুল ইসলাম পাপুল কুয়েতে আটক আছেন এবং তার ৪ বছরের কারাদণ্ড হয়েছে। নাফিজাতুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। স্বাস্থ্যকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজধানীর ৫টি হাসপাতালে শেষ হলো করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ। ২ প্রতিমন্ত্রী, ২ সচিব ও স্বাস্থ্যকর্মী সহ টিকা নিয়েছেন ৫৪১ জন। টিকা গ্রহণকারী সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তার মধ্যে অক্সফোর্ডের উৎপাদিত ভ্যাকসিনটি সবচেয়ে নিরাপদ ও কার্যকর বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। সকল জল্পনা কল্পনা দূর করে আজকে বাংলাদেশে টিকা কর্মসূচি শুরু হলো। যারা টিকা নিয়েছে সকলেই ভালো আছে, সুস্থ আছে, কোনো রকমের অসুবিধা দেখা দেয়নি, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। দেশে করোনায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ১২ এবং নারী ৩ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ৮,০৮৭ জনের। ২০৮টি ল্যাবে ২৪ ঘন্টায় ১৪,৮৩০ নমুনা পরীক্ষা করোনা শনাক্ত হয়েছে ৫০৯ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩.৪৩%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫,৩৩,৯৫৩ জনে। সুস্থ হয়েছেন আরও ৬১১ জন। এ নিয়ে মোট সুস্থ ৪,৭৮,৫৪৬ জন। বিশ্বে একদিনে করোনায় ১৬,৮৫২ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত ৫,৯০,০০০-এর বেশি। এ নিয়ে করোনায় মোট মৃত্যু ২১,৮৪,০০০ ছাড়ালো, আর মোট আক্রান্ত ১০,১৪,০০,০০০-এর বেশি। ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু এবং শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। একদিনে ৩,৯১২ জনের মৃত্যু নিয়ে দেশটিতে মোট মৃত্যু ৪,৩৯,০০০-এর বেশি। নতুন শনাক্ত হয়েছে ১,৫১,০০০। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু মেক্সিকোতে ১,৭৪৩ জনের। আর শনাক্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। গত ২৪ ঘন্টায় দেশটিতে ৬৩,০০০-এর বেশি মানুষের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ১,৩১৯ জনের। যুক্তরাজ্যে ২৪ ঘন্টায় ১,৭২৫ জন, জার্মানিতে ৯৬৮ জন, দক্ষিণ আফ্রিকায় ৭৫৩ জন, রাশিয়ায় ৫৯৪ জন, স্পেনে ৪৯২ জন মারা গেছে। করোনার মহামারীর মধ্যেও চলতি অর্থ বছরে $৪৮ বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা রয়েছে বলে সংসদে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, যা আগের অর্থ বছরের রপ্তানির চেয়ে $১ বিলিয়ন বেশি। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ এখনও সবার উপরে এবং বিশ্বে তৃতীয়। সকালে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বসে সংসদ অধিবেশন। এতে দিনের কার্যসূচি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্ন উত্তর টেবিলে উত্থাপন করা হয়। এ সময় খাদ্যমন্ত্রী সংসদকে জানান, চালের বাজার এখন সহনশীল রয়েছে। দাম নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে ৭০৩টি কেন্দ্রে খাদ্যশস্য বিক্রি করা হচ্ছে। এছাড়া সরকারি খাদ্য বিতরণ কর্মসূচি থেকে চলতি অর্থ বছর এখন পর্যন্ত ২৭,৭৭,০০০ টন খাদ্য বিতরণ করা হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। বিভিন্ন খাতে দেখেন, আজকে এক্সপোর্টের কথাও যদি বলি, আমরা 18-19 সালে $47 বিলিয়ন এক্সপোর্ট করেছি, যদিও করোনার সময় সেটা নেমে এসছে। তারপরেও আমরা কিন্তু সাহসিকতার সাথেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে
এবছর একটা $48 বিলিয়ন টার্গেট করেছি। 21 লক্ষ মানুষের মধ্যে, পরিবারের মধ্যে 10 টাকা কেজি চাউল OMS এর মাধ্যমে বিতরণ এবং 50 লক্ষ পরিবারের খাদ্য বান্ধবের চাউল বিতরণ করে এবং ত্রাণ বিতরণ করে গেছেন, এবং এর জন্য খাদ্য মন্ত্রণালয়েরও কয়েকজন ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ। তৃতীয় দফায় রোহিঙ্গাদের ভাষান্তর স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। দুপুরে 17টি বাসে 850 জন রোহিঙ্গা উখিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিকেলে আরও 2000-এর মতো রোহিঙ্গা ভাষান্তরের উদ্দেশ্যে চট্টগ্রাম রওনা দেওয়ার কথা রয়েছে। ভাষান্তর যেতে বুধবার রাত থেকে উখিয়া এবং টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে উখিয়া কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে জড়ো হতে থাকেন রোহিঙ্গারা। এর আগে 4 ডিসেম্বর এবং 29 ডিসেম্বর 2 ধাপে 3446 জন রোহিঙ্গাকে দ্বীপটিতে স্থানান্তরিত করা হয়। এছাড়া অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসা 306 জন রোহিঙ্গাকে গেল মে মাসে ভাষান্তর নেওয়া হয়। দ্বন্দ্ব নয়, মিয়ানমারের সাথে আলোচনার মধ্য দিয়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের 2020-2021 গ্র্যাজুয়েশন কোর্সে উত্তীর্ণদের সনদ প্রদান অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। 1977 সালে প্রতিষ্ঠার পর থেকে ঢাকার মিরপুরের এই সামরিক স্টাফ কলেজ থেকে সেনা, নৌ ও বিমান বাহিনীর নির্বাচিত মধ্য পর্যায়ের কর্মকর্তারা পেশাগত সামরিক শিক্ষা গ্রহণ করে আসছেন। দেশ বিদেশের সামরিক কর্মকর্তারাও এখানে প্রশিক্ষণ নেন। বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সে কলেজটির 2020-21 গ্র্যাজুয়েশন কোর্সে উত্তীর্ণ দেশি বিদেশি 225 জনকে সনদ প্রদান করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর দেখানো পররাষ্ট্রনীতি অনুসরণ করা হচ্ছে। বৈরিতা নয়, সবার সাথে সুসম্পর্ক রেখে দেশ পরিচালনা করা হচ্ছে। শুধু দেশের মধ্যেই নয়, দেশের বাইরেও সাহায্য ও সহযোগিতা অব্যাহত রেখেছে বাংলাদেশ। জাতিসংঘের বিভিন্ন মিশনের সফলতার সাথে কাজ করে যাচ্ছে বিভিন্ন বাহিনীর সদস্যরা। পরে রোহিঙ্গা প্রসঙ্গে বলেন, মিয়ানমার সরকার অন্যায় করলেও তাদের 10 লাখ রোহিঙ্গা নাগরিককে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এখন বন্ধুত্বমূলক সম্পর্ক রেখে ফিরিয়ে দেওয়ার কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। আঞ্চলিক নিরাপত্তা এবং উন্নয়নের সাথে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের যে নাগরিকদের আশ্রয় দান এবং তাদের নিজ দেশে যাতে ফিরে যেতে পারে তার ব্যবস্থার জন্য আমরা কিন্তু কারোর সঙ্গে কোনো দ্বন্দ্বে লিপ্ত হইনি। আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, যে আলোচনার মাধ্যমে তারা তাদের নাগরিকদের যাতে ফিরিয়ে নিয়ে যায়। অনুষ্ঠানে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, করোনার মধ্যেও সামরিক বাহিনী অল্প সময়ে নিজস্ব সার্ভারে অনলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা করে কোর্স সম্পন্ন করেছে। এ প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটগণ তাদের অর্জিত জ্ঞান, ইচ্ছাশক্তি, অঙ্গীকার এর মাধ্যমে দেশকে একটি স্থিতিশীল, টেকসই, আত্মনির্ভরশীল, সর্বোপরি গৌরবময় অবস্থানের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার কলেজটির সুযোগ সুবিধা বৃদ্ধিতে কাজ করছে। অবকাঠামো পরিবর্তন সহ নির্মাণ ও উন্নয়নের নানা পরিকল্পনা করা হয়েছে, যা প্রশিক্ষণকে আরও আধুনিক ও উপযোগী করবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সনদপত্র প্রদান করলাম। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুদকের ভুল তদন্তের শিকার নোয়াখালীর কামরুল ইসলামের 15 বছরের সাজার রায় বাতিল করেছে হাইকোর্ট। একই সাথে ওই মামলা পুনঃতদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এই রায় দেন। রায়ে সন্তোষ জানিয়ে ভুক্তভোগী কামরুল বলেছেন, এমন ভুল যাতে আর কোনো নিরীহ ব্যক্তির সাথে না হয়। এসএসসির সনদ জালিয়াতি করে নোয়াখালীর পশ্চিম রাজারামপুরের কামরুল ইসলাম 1998-99 শিক্ষাবর্ষে মাইজদি কলেজে ভর্তি হন। এ ঘটনায় 2003 সালে মামলা করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। তদন্ত শেষে 10 বছর পর দুদকের তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দেন পূর্ব রাজারামপুরের কামরুল ইসলামের বিরুদ্ধে। এ মামলায় 2014 সালে বিচারিক আদালত 3 ধারায় 5 বছর করে মোট 15 বছরের কারাদণ্ড ও জরিমানা করে তাকে। সাজা পরোয়ানা যায় তার ঠিকানায়। বিষয়টির সুরাহা করতে হাইকোর্টে রিট করেন নোয়াখালী আদালতের অফিস সহকারী ভুক্তভোগী কামরুল ইসলাম। শুনানিতে দুদক আইনজীবী তদন্ত কর্মকর্তার ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে। বৃহস্পতিবার কামরুলের সাজা বাতিল করা সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট।
একই সাথে ওই তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী। আর্থিক ও মানসিকভাবে সবচেয়ে হয়রানি হয়েছে মানসিকভাবে আমার পরিবারের লোকজন। আমি মানসিকভাবে অনেক হয়রানি হয়েছি, অনেক পেরেশানির মধ্যে ছিলাম। ওই রায়টা আমি সন্তুষ্ট। আমি এই রায়ে খুবই খুশি, আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমি নিরপরাধ মানুষ। যে জাজমেন্টটা হয়েছে ফুল জাজমেন্টটা স্যাটিসফাইড করে দিয়েছেন। যে কনভিকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল আমার রিট পিটিশনের বিরুদ্ধে, সেই কনভিকশন ওয়ারেন্টটা উনি রিকল করেছেন এবং উনি মামলাটিকে আবার পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন। যেই কর্মকর্তা এই মামলার তদন্তের সাথে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালত নির্দেশ দিয়েছেন। দুদকের আইনজীবী আদালতকে জানান, এটি ওই তদন্ত কর্মকর্তার প্রথম মামলা, এই ভুল অনিচ্ছাকৃত। কমিশন এই রায় পাওয়ার পরে বিষয়টি খতিয়ে দেখবে ভালোভাবে। যদি তার ইচ্ছাকৃত কোনো গাফিলতি পাওয়া যায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে যথাযথ বিভাগীয় পদক্ষেপ কমিশন অবশ্যই যেন নেয় এবং অলরেডি সেটা আমি কমিশনকে রায় হওয়ার পরে ইন্টিমেশন দিয়ে দিয়েছি। তবে এ মামলায় কামরুল একদিনও সাজা ভোগ করেননি। ভুক্তভোগী ক্ষতিপূরণের লিখিত আবেদন করলে তা বিবেচনা করতেও দুদককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের 2টি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে এই অভিযোগ গঠন করা হয়। পরে বিচারক শেখ মফিজুর রহমান এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য 23 ফেব্রুয়ারি তারিখ ঠিক করেন। এর আগে শাহেদকে আদালতে হাজির করা হলে শুনানির সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। শুনানি শেষে তাকে আবারও সাতক্ষীরা কারাগারে নেওয়া হয়। গত 15 জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর এলাকা দিয়ে ভারতে পালানোর সময় শাহেদকে কোমরপুর থেকে গ্রেপ্তার করে র্যাব 6 এর একটি দল। এ ঘটনায় র্যাবের ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দেবহাটা থানায় মামলা দায়ের করেন। সিলেটের রশিদপুর গ্যাস ফিল্ড স্থাপনের ঠিকাদার নিয়োগে টেকনিক্যাল কমিটির প্রতিবেদন, কেনাকাটা, টেন্ডার সহ সব নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। উপপরিচালক আবু বকর সিদ্দিক এসব তথ্য চেয়ে সিলেট গ্যাস ফিল্ডকে নোটিশ দিয়েছেন। সর্বনিম্ন দরদাতাকে দেয়া হয়নি রশিদপুর গ্যাস ফিল্ড স্থাপনের কাজ। সেখানে 1 মেগাওয়াটের 6টি জেনারেটর বসানোর কথা, তবে বসানো হয়েছে 4200 কিলোওয়াটের। এসব ছাড়াও 14 কোটি টাকার ভ্যাপার রিকভারি ইউনিট অকেজো হয়ে যাওয়ার তথ্যও মিলেছে পেট্রোবাংলার প্রতিবেদনে। এখন এইসব অনিয়ম দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক। সিলেট গ্যাস ফিল্ডকে এ সম্পর্কিত নথি দিতে বলা হয়েছে 5 কার্যদিবসে। বেশি দামি জেনারেটর কেনা, তারপরে যে হাই স্পিডারকে না দেয়া, এই ধরনের বিভিন্ন এলিগেশনের ভিত্তিতে যে কমপ্লেইনটা আসছে তার উপর বেসিস করে একটা অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তা অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। 370 কোটি টাকার এই প্রকল্পে কত টাকার দুর্নীতি হয়েছে আর এর সঙ্গে কারা জড়িত তাও খতিয়ে দেখছে দুদক। তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে জানাচ্ছেন দুদক আইনজীবী। যারা তদারকি করছে তারা, যারা কনসার্ন অফিসিয়ালস, এটা একটা সিন্ডিকেটের মতো একটা বান্ডেল। যেমন রূপপুর বালিশকাণ্ড, সেখানে ইঞ্জিনিয়ারও ছিল, ব্যবসায়ীও ছিল। যেমন এখানেও তাই, এখানে ব্যবসায়ীও থাকতে পারে, এখানে আবার অফিসিয়ালও থাকতে পারে, আবার যারা টেন্ডার ম্যানিপুলেট করছে তারাও থাকতে পারে। এই মুহূর্তে তো তথ্যপত্র ছাড়া কিছু বলা যাচ্ছে না। তথ্যপত্র যেহেতু চেয়েছে, তথ্যপত্রের ভিত্তিতে পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। অনুসন্ধানে নাম আসা সবাইকে ফেব্রুয়ারি নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে বলেও জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতির ধারণা সূচকে আরও 2 ধাপ পিছিয়ে 12তম অবস্থানে বাংলাদেশ। তবে গত বছরের মতোই স্কোর রয়েছে 26। দুর্নীতির ধারণা সূচক 2020 প্রকাশ উপলক্ষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এছাড়া সর্বোচ্চ থেকে গণনা অনুযায়ী বাংলাদেশের অবস্থান 146তম। এক্ষেত্রেও 2019-এর তুলনায় অবস্থান অপরিবর্তিত রয়েছে। এছাড়া এশিয়া প্যাসিফিক অঞ্চলের 31টি দেশের মধ্যে বাংলাদেশ 4র্থ সর্বনিম্ন অবস্থানে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ভুটান। থিসিস জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিয়া রহমান এবং ওমর ফারুকের পদাবনতি হয়েছে
একই অপরাধে আরেক শিক্ষক মাহফুজুল হক মারজান পদোন্নতি পাবেন না 2 বছর। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়েছে। 2016 সালে সামিয়া রহমান ও মাহফুজুল হক মারজানের যৌথভাবে লেখা এ নিউ ডাইমেনশন অব কলোনিয়ালিজম অ্যান্ড পপ কালচার, এ কেস স্টাডি অব দ্য কালচারাল ইম্পেরিয়ালিজম নামের 8 পৃষ্ঠার গবেষণা প্রবন্ধ প্রকাশ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স রিভিউ জার্নালে। তবে 1982 সালে শিকাগো ইউনিভার্সিটির জার্নাল ক্রিটিক্যাল ইনকোয়ারিতে প্রকাশিত দার্শনিক মিশেল ফুকোর দ্য সাবজেক্ট অ্যান্ড পাওয়ার নামের নিবন্ধ থেকে প্রায় 5 পৃষ্ঠা হুবহু নকল বলে অভিযোগ ওঠে। 2017 সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একথা লিখিত জানায় ইউনিভার্সিটি অব শিকাগো প্রেস। এর পরিপ্রেক্ষিতে 2017 সালের 27 সেপ্টেম্বর তখনকার উপ-উপাচার্য নাসরিন আহমেদকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এর প্রতিবেদন জমা পড়ে 2019 সালে। গত বছর গঠন হয় ট্রাইব্যুনাল। তাদের সুপারিশেই সিন্ডিকেট সভায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমানকে সহকারী অধ্যাপক আর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুককে প্রভাষক করা হয়েছে। আর মাহফুজুল হক মারজান বিদেশে থাকায় দেশে ফেরার পর 2 বছর কোনো পদোন্নতি পাবেন না। মারজান সে বিদেশ থেকে আসার পরে 2 বছর কোনো রকমের প্রমোশন পাবে না, এই শাস্তি নির্ধারিত হয়। এছাড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জনাব মোহাম্মদ ওমর ফারুককে পিএইচডি থিসিস জালিয়াতি করার ব্যাপারে জালিয়াতি প্রমাণিত হওয়ায় তাকে সহকারী অধ্যাপক থেকে লেকচারার হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তবে এই সাজার বিষয়ে এখনও কিছু জানেন না ওমর ফারুক, আর আদালতে রিট আবেদনের সিদ্ধান্ত জানিয়েছেন সামিয়া রহমান। আমি রিট করব, ট্রাইব্যুনাল কিন্তু এ ধরনের কোনো তদন্ত করে এ ধরনের কোনো কিছু প্রমাণ পায়নি এবং ট্রাইব্যুনাল বলেছিল যে আমি এটার সাথে জড়িত না। আমি সমস্ত কাগজপত্রগুলো দিয়েছিলাম। শিক্ষাবিদেরা বলছেন শিক্ষকের থিসিস নকল করা বড় অপরাধ, এতে শিক্ষকতা করার নৈতিক ভিত্তি থাকে না। শিক্ষকতা করার নৈতিকতা তাদের শক্তিটা তাদের নাই, করা উচিত না, কারণ তাদের কাছ থেকে শিক্ষার্থীরা কি শিখবে। এ ধরনের অপরাধে সব বিশ্ববিদ্যালয়কে আরও কঠোর অবস্থানে যাওয়ার আহ্বানও জানান শিক্ষাবিদেরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায় 18 শতকের পুরাতন কয়েন ও সীমান্ত পিলার বিক্রির নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া একটি প্রতারক চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই। আরেক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে মানব পাচারকারী চক্রের 3 প্রতারককে। দুপুরে রাজধানী ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে এসব তথ্য জানান সংস্থাটির প্রধান বনজ কুমার মজুমদার। ব্রিটিশ আমলের ধাতব কয়েনে ইউরেনিয়াম থাকায় এসব কয়েন লাখ লাখ টাকায় কিনে নেয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। এমন কাল্পনিক গল্প শুনিয়ে এসব কয়েন কেনার জন্য ধনাঢ্য ব্যক্তিদের প্রতারণার ফাঁদে ফেলত এই চক্রটি। নকল কয়েন বানিয়ে প্রতারকরাই যোগাযোগ করত অনেকের সাথে। প্রতারকরা বাস্তবে শাড়ির ব্যবসা, পেয়ারা চাষ ও বাড়ির কেয়ারটেকারের কাজ করলেও এরাই কয়েন বিক্রেতা ও নাসার কর্মকর্তা সেজে কয়েক ধাপে কোটি কোটি টাকা হাতিয়ে নিত টার্গেটের কাছ থেকে। বিভিন্ন ব্যবসায়ী, শিল্পপতি যাদের টাকা পয়সা আছে এদেরকে টার্গেট করে এবং আমাদের এইবার ভিকটিম হলো আনন্দ গ্রুপের চেয়ারম্যান। ক্রেতার নাম হলো মনিরুজ্জামান কামরুল জামান। ওনার বক্তব্য হলো ওনার নাসার সাথে যোগাযোগ, সিআইয়ের সাথে যোগাযোগ, ইউএস এম্বাসির সাথে যোগাযোগ। এই মনিরুজ্জামান কামরুল জামান আসলে উনি করেন শাড়ির ব্যবসা। সম্প্রতি এই চক্রের ফাঁদে পড়ে 1.5 কোটি টাকা খুইয়েছেন আনন্দ গ্রুপের চেয়ারম্যান ডাক্তার বাড়ি। পরে ঝিনাইদহ সদর থানায় তার করা মামলার তদন্তভার পিবিআইতে এলে গ্রেপ্তার করা হয় 5 জনকে। ভিকটিম যতক্ষণ পর্যন্ত সর্বশান্ত না হবে ততক্ষণ পর্যন্ত সে টাকা দিতেছে। এইখানে কি শক্তি, কি শক্তি, কি শক্তি! ইউরেনিয়াম কেনে, অমুক কেনে, সমুক কেনে, হ্যান কেনে, ত্যান কেনে, মাথা খারাপ হয়ে যায়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নকল কয়েন, নগদ টাকা সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এদিকে আরেক অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানব পাচারকারী চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই। ভুয়া ওয়ার্ক পারমিট ও ভিসা দিয়ে বিদেশ পাঠানোর নামে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিত চক্রটি। বিপ্রজিৎ চন্দ্র, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিটিতেও প্রহসনের নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে না পারার দায়ে নির্বাচন কমিশনের পদত্যাগও দাবি করেন তিনি। অভিযোগ নাকচ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যতই সমালোচনা করুক তারা জনগণের মন জয় করতে পারেনি, তাই চট্টগ্রামের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন তারা। বুধবার অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে মেয়র পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী। ৭৩৩ কেন্দ্রের ফলাফলে নৌকা পেয়েছে ৩,৬৯,২৪৮ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে ডাক্তার শাহাদত হোসেন পেয়েছেন ৫২,৪৮৯ ভোট। ৩,১৬,৭৫৯ ভোটের ব্যবধানে জয়ী হন আওয়ামী লীগ প্রার্থী। ওবায়দুল কাদেরের দাবি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনেরই জয়। এজেন্ট বের করে দেওয়া সহ বিএনপির নানা অভিযোগ সব ভিত্তিহীন বলেও দাবি করেন আওয়ামী লীগ নেতারা। বিএনপি যতই সমালোচনা করুক, ষড়যন্ত্র করুক, তারা জনগণের মন জয় করতে পারেনি। সেজন্য তারা এত অভিযোগ অনুযোগ করেও তারা আজকে বিজয়ী হতে পারছে না। বেশিরভাগ জায়গায় বিএনপির কোনো এজেন্ট যায়নি, বের করবে কাকে? বিএনপি কিন্তু সহিংস আচরণ করেছে নির্বাচনের দিন। বিভিন্ন জায়গায় তারা হামলা চালিয়েছে, এমনকি ইভিএম মেশিনও ভেঙে দিয়েছে। এদিকে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান শওকত চৌধুরীর বিএনপিতে যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দাবি করেন, শুধু আওয়ামী লীগ নয়, পুলিশ সহ স্থানীয় প্রশাসনও এখন ভোটের মাঠে বিএনপির প্রতিপক্ষ। বর্তমান সরকার ও নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশনের এখনই পদত্যাগ করা দরকার। এই মুহূর্তে সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটা এখন হচ্ছে প্রত্যেকটি নির্বাচনেই, যে প্রশাসনকে পুরোপুরিভাবে ব্যবহার করা হচ্ছে এবং বিএনপির প্রতিপক্ষ এখন আর আওয়ামী লীগ নয়, বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এই পুলিশ প্রশাসন। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচনী অনিয়ম হবে জেনেও ভোটে অংশ নেয় বলেও জানান দলটির মহাসচিব। আমাদের গণতান্ত্রিক সংগ্রামের অংশ হিসেবে নিয়েছি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন রাত ৯টায় বাংলাদেশ। এবার খেলার খবর, শুরুতেই শিরোনাম। স্পিনে উইন্ডিজকে ঘায়েলের ছক, সাকিবের উপস্থিতি তাইজুলের প্রেরণা। কাল শুরু ৩ দিনের প্রস্তুতি ম্যাচ। কুমিল্লায় উত্তাপ ছড়িয়েছে আবাহনী মোহামেডান দ্বৈরথ। দিয়াবাতের নৈপুণ্যে মর্যাদার ম্যাচ সমতায় শেষ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট বরাবরই সহায়তা দিয়েছে স্পিনারদের। চট্টগ্রাম টেস্টেও কন্ডিশনের সুবিধা কাজে লাগানোর পরিকল্পনা বাংলাদেশের স্পিনারদের। কাজে লাগাতে চায় ওডিআই সিরিজের মোমেন্টামও। অন্যদিকে ভিন্ন কন্ডিশনে কৌশল ঠিক করার চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজ ম্যানেজমেন্টের সামনে। ওয়ানডে সিরিজ শুরুর আগে আলোচনার কেন্দ্রে ছিলেন পেসাররা। দারুণ পারফরমেন্সে তাতে স্বয়ংক্রিয়ভাবে ঢুকে পড়েছিলেন স্পিনাররা। টেস্ট সিরিজ শুরুর আগেও আলোচনায় স্পিনাররা। স্পিন নাকি পেস কেন্দ্রিক বোলিং আক্রমণ সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট। তবে নিজেদের কাজটা এগিয়ে রাখতে চান তাইজুলরা। আমাদের যে প্র্যাকটিসটা হচ্ছে মানে কোয়ালিটিফুল প্র্যাকটিস, তো আশা করি আমাদের ভালোভাবে কামব্যাক করতে ইনশাল্লাহ মানে বড় ধরনের কোনো অসুবিধা হবে না। চোটের কারণে কিছু অনিশ্চয়তা সাকিবকে নিয়ে, তবে ইতিবাচক থাকছেন তাইজুল। সাকিবকে ছাড়াই আক্রমণের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার। সাগরিকায় 7 টেস্টে 26 উইকেট তুলে নেয় আত্মবিশ্বাস সাথে থাকছে। একই ভেন্যুতে 16 ম্যাচে 60 উইকেট সাকিবের। আলো থাকবে ওডিআইতে দারুণ করা মিরাজের উপরও। জহুর আহমেদে 5 ম্যাচে 19 উইকেট এই অফ স্পিনারের। সাক্ষী হয়েছেন অনেক বড় কীর্তির। সাকিব ভাই আগে থেকেই বোঝে আর কি, আর সেটা আমাদের সাথে শেয়ার করে। তো আমি বলবো যে আমি, মিরাজ, নাইম, সাকিব ভাই, তো সবার একটা মানে গুড একটা পার্টনারশিপ হবে ইনশাল্লাহ। তো আমরা ভালো কিছু করারই চেষ্টা করব। সাগরিকায় সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার শীর্ষ 10-এ মাত্র 1 পেসার। ভিন্ন কন্ডিশনে কি স্পিনারদের সামনে এগিয়ে দেবে অতিথিরা, নাকি আস্থা রাখবে শক্তির জায়গা পেসে?
সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব উইন্ডিজ ম্যানেজমেন্টের। উপমহাদেশের উইকেট পেসারদের পক্ষে কখনো কথা বলে না। আমাদের দলে 3 অভিজ্ঞ ফাস্ট বোলার আছে, তারা যদি পরিকল্পনা অনুযায়ী বল করতে পারে তাহলে টেস্ট সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো। স্পোর্টিং উইকেটের প্রতিশ্রুতি খুব বেশি টেকসই হয় না উপমহাদেশে। নিউ নর্মালে কি বৃত্ত ভাঙার সাহস দেখাবে দুই দল? চতুর্থ ও পঞ্চম দিনের পর ম্যাচের নিয়ন্ত্রণ সাধারণত নেয় স্পিনাররা। ছক্কা আসার আগে নিশ্চয়ই সেই ঐতিহ্য বিবেচনায় রাখবেন থিঙ্ক ট্যাঙ্করা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে কাল শুরু 3 দিনের প্রস্তুতি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের সাথে বিসিবি একাদশের মোকাবিলা। এম এ আজিজ স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 9:30টায়। সোহানের নেতৃত্বে বিসিবি একাদশে আছেন প্রাথমিক টেস্ট স্কোয়াডের 5 জন। সাদমান সাইফের সাথে ইয়াসির খালেদকে দেখে নেওয়া যাবে। পাশাপাশি নজর থাকবে যুব বিশ্বকাপ জয়ী তারকারা। 3 দিনের প্রস্তুতি ম্যাচ শেষেই ঘোষণা হবে টেস্ট স্কোয়াড, সেটা হতে পারে 18 সদস্যের। অন্যদিকে ওয়ানডের ব্যর্থতা ভুলে টেস্টে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ক্যারিবীয়দের। প্রস্তুতি ম্যাচ থেকে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় সফরকারীরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 3রা ফেব্রুয়ারি। আব্দুর রাজ্জাকের 1.5 যুগের অভিজ্ঞতা কাজে লাগাতে নির্বাচক প্যানেলে তার অন্তর্ভুক্তি। নতুন দায়িত্বে সফল হবেন রাজ্জাক, বিশ্বাস বিসিবি অপারেশনস চেয়ারম্যান আকরাম খানের। নিউজিল্যান্ড সিরিজে ভেট্টুরি টাইগারদের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবে নিশ্চিত করেছেন আকরাম। কিভাবে দেখেন যে বাংলাদেশি ক্রিকেটাররা এত এগিয়ে? টাইগার জার্সিতে 200 ম্যাচ খেলার অভিজ্ঞতা, 3 ফরম্যাটে নিয়েছেন 279 উইকেট। খেলা চালিয়ে যেতে পারলে অনেক রেকর্ডে নাম লেখাতে পারতেন। মাশরাফি সাকিবের সাথে সর্বোচ্চ উইকেট শিকারের রেসেও থাকতে পারতেন আব্দুর রাজ্জাক। তেমনটা না হলেও টাইগার ক্রিকেটে বড় একটা জায়গা দখল করে থাকবেন এ বাঁহাতি স্পিনার। তার অভিজ্ঞতা পুঁজি করতে চায় বিসিবি, তাই তো নান্নু বাশারের সাথে যুক্ত করা হয়েছে তাকে। আমি মনে করি যে রাজ্জাকের যে এক্সপিরিয়েন্স, যে কোয়ালিটি সে প্লেয়ার ছিল, তো আমার মনে হয় যে এটা খুব ভালো একটা ডিসিশন। এবং আমাদের ডেফিনেটলি যে ডোমেস্টিকে অনেক কিছু চিনে, অনেকের সাথে খেলেছে এবং তার যে এক্সপিরিয়েন্স এগুলো শেয়ার করতে পারবে এবং সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ যখন দায়িত্বে ছিলেন তখন দুর্দান্ত ফর্মে রাজ্জাক। স্পিনারকে খুব কাছ থেকে দেখেছেন, বুঝেছেন সাবেক এই নির্বাচক। সে মডার্ন ক্রিকেট যেটা বাংলাদেশ টিম যা করেছে তার অনেকটা সে দেখেছে এবং খুব মাঠেই আছে সে। আমরা তার জন্য খেলোয়াড় পিক করা খুব সুবিধা হবে। সেই দিকে বিবেচনা করলে আমার মনে হয় সে কাজটাও খুব ভালোভাবে করবে, কারণ তার মধ্যে ওই মনে করেন কাউকে ডিপ্রাইভ করা বা কারোর কোনো প্রতিশোধ পরায়ণ হওয়া, এগুলো তার মধ্যে খুব কম আছে। নিউজিল্যান্ড সফরের আগে স্পিন বোলিং কোচ ভেট্টুরির ভবিষ্যৎ ও বিকল্প নিয়ে সিদ্ধান্তে আসতে চেয়েছিল বোর্ড। সমস্যা হয়ে দাঁড়িয়েছে পছন্দের তালিকায় থাকাদের দীর্ঘমেয়াদী কাজ করার অনাগ্রহ। তাড়াহুড়ো না করে সফরে ভেট্টুরিকে দিয়েই কাজ চালিয়ে যেতে চায় বিসিবি। যেহেতু ভেট্টুরি আপনার বাংলাদেশ টিমের সাথে জয়েন করবে নিউজিল্যান্ডে, তো সেখানে তো ওকে আমরা পাচ্ছি এবং তারপরে দেখি ওর সাথেও আলাপ করবো এবং এর বাইরেও আমরা 2-1 দেখছি, তো যেটা কমফোর্টেবল হবে সেটাই করবো। বাট আপাতত এই কোভিডের জন্য আসলে একটু ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ কেউ লম্বা সময় কিন্তু থাকতে চাচ্ছে না। এদিকে শেখ হাসিনা স্টেডিয়ামের কাজে গতি বাড়ানো ও ক্রিকেট কাঠামো উন্নয়নে জোর দেয়া হয়েছে বিসিবির নবম সভায়। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিমিয়ার লিগ ফুটবলের 4র্থ রাউন্ডে 2 চিরপ্রতিদ্বন্দ্বী দ্বৈরথ উত্তাপ ছড়িয়েছে। কুমিল্লায় জমজমাট ম্যাচে 2বার পিছিয়ে পড়েও আবাহনীকে রুখে দিয়েছে মোহামেডান। জোড়া গোলে সাদা কালোদের নায়ক সলেমান দিয়াবাতে। ঘোড়া ঐতিহ্যের লড়াই মাঠে বসে উপভোগ করেছেন হাজারো দর্শক। ঢাকার বাইরে দ্বিতীয়বার মুখোমুখি আবাহনী মোহামেডান। উত্তাপহীন ডার্বি রং ছড়িয়েছে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। উত্তাপ আরও বাড়িয়েছে স্টেডিয়ামে দর্শক উপস্থিতি। শুরুর 20 মিনিটে 2 গোল দেয় জমজমাট লড়াইয়ের আভাস। আবাহনীর প্রথম ধাক্কা সাইগানির লম্বা ফ্রি কিক থেকে। ডেডলক ভেঙেছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ফ্রান্সিসকো তোরেস। উচ্ছ্বাস টেকেনি বেশিক্ষণ। 2 মিনিট বাদে মালির ফরওয়ার্ড সলেমন দিয়াবাত সমতায় ফেরান সাদা কালোদের। লিড নিয়েই বিরতিতে গেছে আকাশী নীল। এবারে দেশি কারো গোল। ফেড কাপে নজর করা মিডফিল্ডার জুয়েল রানা এদিন ফিরলেন স্বরূপে। বিরতি থেকে ফিরে অনেকটা রক্ষণাত্মক আবাহনী।
কর্নার কিকের ফায়দা নিয়ে জটলা থেকে জোড়া পূর্ণ করতে ভুল করেনি দিয়াবাতে। তার কল্যাণে স্বস্তি মোহামেডান ডেরায়। উত্তেজনা, রোমাঞ্চ, গোল সবই ছিল এই মর্যাদার লড়াইয়ে। ৩০ টাকা দিয়ে টিকিট কেটে গ্যালারিতে ঢোকা দর্শক উপভোগ করেছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ। আমার বাবা আর আমার ভাইয়ের সাথে ফুটবল স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে আসছি। এতটা আনন্দিত, আমি ভাবতেছি যে পরবর্তীতে যে নেক্সট ম্যাচগুলো হবে আমি অবশ্যই দেখতে আসবো। খুবই ভালো লাগছে এই ম্যাচটা এখানে হচ্ছে। এবার প্রতি বছরে আমরা চাই এরকম ম্যাচ হোক এখানে। অনেক দর্শক এই খেলা সুন্দর একটা খেলা উপহার দিয়েছে সিডিএস এবং ঢাকা ফেডারেশনকে ধন্যবাদ জানাবো। টানা ৩ জয়ের পর পয়েন্ট হারালো আবাহনী, অবস্থান ২ নম্বরে। বিপরীতে হারের পর টানা ২ ড্রতে ৬ মোহামেডান। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফেরার লক্ষ্যে নামছে লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে অলরেডদের চ্যালেঞ্জ টটেনহ্যাম। ম্যাচটি শুরু হবে রাত 2টায়। লিগের সবশেষ 5 ম্যাচে জয়হীন লিভারপুল। এফএ কাপ থেকে বিদায়ের পর চাপ আরও বেড়েছে। ছন্দে ফিরতে সামনে টটেনহ্যামের কঠিন পরীক্ষা। চোট সমস্যা ও করোনার কারণে বিপাকে ক্লপের দল। নাবি কেইতা, দিয়াগো জোতা, জো গোমেজ থাকছেন সাইড বেঞ্চে। ফিরছেন জর্ডান হেন্ডারসন ও জোয়েল মাতিব। অন্যদিকে ঘরের মাঠে ধারাবাহিক পারফরমেন্সের লক্ষ্য টটেনহ্যামের। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে অনিশ্চিত ম্যাট ডোহার্টি, সার্চ অরিয়ার ও জিওভানি লো সেলসো। পরিসংখ্যানে পিছিয়ে স্পার্স। লিভারপুলের বিপক্ষে সবশেষ 5 ম্যাচের একটিতেও জয় নেই তাদের। আর এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। নিউ ইয়ারের মতো মার্ডিগ্রাস উৎসবও বাতিল হয়েছে মার্কিন মুলুকে। হচ্ছে না আনন্দ উৎসব, প্যারেড কিংবা মেলা। করোনার থাবায় কাবু যুক্তরাষ্ট্রে ঘরে থাকা বাধ্যতামূলক বলে ঘরেই মার্ডি উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে নিউ অরলিন্সের বাসিন্দারা। প্রায় 5000 বাড়ি সাজানো হচ্ছে বাহারি ফেস্টুন দিয়ে। এ নিয়ে খবর থাকছে সংবাদের শেষ অংশে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর কর্মসূচি চূড়ান্তে দিল্লি গেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি তার মার্চের সফরে বেশ কটি সমঝোতা স্মারকে সই হতে পারে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া সচিব পর্যায়ের বৈঠকে ঢাকা গুরুত্ব দিচ্ছে অমীমাংসিত ইস্যুসহ পানি বন্টন, সীমান্ত হত্যা ও যোগাযোগে। করোনা পরিস্থিতি সহনীয় থাকলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে 25শে মার্চে ঢাকা আসার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার এ সফর চূড়ান্তেই পররাষ্ট্র সচিবের দিল্লি যাত্রা। 3 দিনের এ সফরে শুক্রবার বৈঠক করবেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলার সঙ্গে। একই দিন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। দুদেশে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ঢাকা গুরুত্ব দিচ্ছে অভিন্ন 6 নদীর পানি বন্টন সহ বাণিজ্য ঘাটতি, সীমান্ত হত্যা বন্ধ ও ভারতের ঋণ সহযোগিতার দ্রুত বাস্তবায়নে। পানির যে বিষয়টা আছে সেটা তো আলোচনায় থাকবেই। তারপরে আমাদের বর্ডারের যে বিষয়গুলো আছে সেগুলো থাকবে, আমাদের ট্রেড অ্যান্ড কানেক্টিভিটি সেগুলো থাকবে, এবং আমাদের অন্যান্য যে কোঅপারেটিভ যে সমস্ত মেকানিজমগুলো আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। দুই প্রধানমন্ত্রীর বৈঠকের আলোচ্য সূচি সহ কিছু সমঝোতা স্মারক সই নিয়েও আলোচনা হবে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে। মাসুদ বিন মোমেন আরও জানিয়েছেন, মোদির ঢাকা সফরে উদ্বোধন হতে পারে মেহেরপুরের মুজিবনগর থেকে ভারতের নদিয়া হয়ে কলকাতা পর্যন্ত প্রস্তাবিত স্বাধীনতা সড়ক। বাইলেটারাল হলে সেখানে কিছু ডেলিভারেবলস থাকবে, যে আমাদের বেশ কিছু বিষয় অগ্রগতি আছে। তারপরে কানেক্টিভিটির ক্ষেত্রে কিছু প্রজেক্টস যেগুলো প্রায় কমপ্লিশনের মধ্যে আছে। তারপরে আমাদের সাইড থেকে যেমন এই স্বাধীনতা সড়কের বিষয়টা আছে, তো এইগুলো বেশ উদ্বোধন করা বা চালু করার এই বিষয়গুলো রয়েছে। আর কিছু এমওইউ আছে, সেগুলো আমাদের রেগুলার যেগুলো আছে, বাট সেগুলো যদি প্রস্তুতি শেষ হয়ে যায় এর মধ্যে, তাহলে সেগুলো আমরা করব। ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফরের আগেই বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব সহ আরও কয়েকজন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা দিল্লি সফরে যাবেন বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিষ্পত্তি করা যায়, সেই জন্যই কিন্তু এই মেকানিজমটা তৈরি করা। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বের সবচেয়ে বড় শস্য চিত্র হতে যাচ্ছে বাংলাদেশে। বগুড়া শেরপুরে 100 বিঘা জমিতে ধান গাছের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি।
বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান আয়োজকেরা। এ সময় শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের আহ্বায়ক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে শস্যচিত্রকে বিশ্ব রেকর্ডে জায়গা করে নিতে এ উদ্যোগ। শুক্রবার মূল ক্যানভাসে ধানের চারা রোপণের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। 21 ফেব্রুয়ারি শস্যচিত্রের প্রয়োজনীয় দলিল কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। আগামী 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে নতুন বিশ্ব রেকর্ড উদযাপন করা হবে বলেও জানান তিনি। করোনার থাবায় কাবু যুক্তরাষ্ট্রে 31 নিউ ইয়ারের মতো মার্ডিগাস উৎসবও বাতিল হচ্ছে না আনন্দ উৎসব, প্যারেড কিংবা মেলা। ঘরে থাকা বাধ্যতামূলক হলেও ঘরে বসেই মার্ডি উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে নিউ অরল্যান্সের বাসিন্দারা। প্রায় 5000 বাড়ি সাজানো হচ্ছে বাহারি ফেস্টুন দিয়ে। করোনার কারণে এবছর অন্যান্য সব উৎসবের মতো বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ অরল্যান্সের মার্ডিগ্রাস উৎসব। তাই এবছর হচ্ছে না যেমন খুশি তেমন সাজো, প্যারেড, মেলা বা অনুষ্ঠান। কিন্তু তাই বলে বসে নেই নিউ অরল্যান্সের বাসিন্দারা। ঘরের বাইরে কিছু করতে না পারলেও রং বেরঙের ঐতিহ্যবাহী ফেস্তুন দিয়ে ঘর, বারান্দা, বাগান সাজানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। খুবই মজা লাগছে, মনে হচ্ছে এবার আমাদের ঘর থেকেই প্যারেড শুরু হচ্ছে। ফেব্রুয়ারি আসার আগেই ঘরে ঘরে নানা রঙের ফুল, পাখির ফেস্টুন দিয়ে এলাকা ভরে ফেলেছে তরুণরা। সাজানো হচ্ছে 5000 বাড়ি। এবারের থিমের সাথে মিল রাখার জন্য খোলা হয়েছে এক ফেসবুক গ্রুপ। এদিকে নগর কর্তৃপক্ষ বলছে এই উৎসবের কারণে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন শহরের ক্ষুদ্র কুটির শিল্প ব্যবসায়ীরা। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।